আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটা হচ্ছে তড়িৎ রসায়ন। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে তোমার বোর্ড পরীক্ষা বলো আর অ্যাডমিশন পরীক্ষা বলো, সব ক্ষেত্রেই প্রশ্ন থাকবে। এই চ্যাপ্টারটা যেহেতু তড়িৎ রসায়ন নিয়ে আমরা কথা বলবো, তড়িৎ নিয়ে কথা বলবো, তো অবশ্যই এখানে পরিবাহীর একটা ব্যাপার আছে। সো আজকের এটা ফার্স্ট ক্লাস, এরপরে ধারাবাহিকভাবে এটার ক্লাসগুলো আপলোড করা হবে ইনশাল্লাহ। সো আজকের ক্লাসে আমরা পরিবাহী নিয়ে একটু কথা বলবো, আর তড়িৎ রসায়ন বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে একটু কথা বলবো। তো বেশি কথা বলবো না, আমাদের ক্লাসে চলে যাব, আমরা পড়াই চলে যাব। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে, এবং পাশে থাকা বেল আইকনটা একটু অন করে দিবে অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা একটু দেখি যে তড়িৎ রসায়নটা কি। আমরা যেহেতু তড়িৎ রসায়ন নিয়ে কথা বলতেছি, তড়িৎ রসায়ন বলতে কি বোঝায় এটা একটু বুঝি আমরা। দেখো, আমি এখানে লিখে রাখছি সংজ্ঞাটা, যে রসায়নের যে শাখায় বিভিন্ন পদার্থের রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তৈরি হওয়া তড়িৎ এর বিষয়াবলী নিয়ে যে আলোচনা করা হয়, সেই শাখাটাকেই আমরা বলি, বা তাকে আমরা কি বলতেছি, তড়িৎ রসায়ন বলতেছি। ঠিক আছে? অর্থাৎ দেখো, আমরা পদার্থবিজ্ঞানেও কিন্তু তড়িৎ নিয়ে কথা বলি, পরিবাহী নিয়ে কথা বলছি। ওইখানে যেমন তোমার কপার, অর্ধপরিবাহী সিলিকন, জার্মেনিয়াম নিয়ে কথা বলছে, ওইখানে কিন্তু ইলেকট্রন, জাস্ট ফ্রি ইলেকট্রন থাকতো। ফ্রি ইলেকট্রন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের মাধ্যমে তোমার হচ্ছে যে তড়িৎ পরিবহনটা করতো। ওইখানে কোনো কেমিক্যাল চেঞ্জ আসতো না, রাসায়নিক কোনো পরিবর্তন ঘটতো না। যে পদার্থটা বা যে পরিবাহীটা তড়িৎ পরিবহন করতেছে তার কোনো রাসায়নিক পরিবর্তন আসতো না। বাট আমরা তড়িৎ রসায়নে ওই সকল পরিবাহী নিয়ে কথা বলবো, ওই সকল বিষয়াবলী নিয়ে আলোচনা করব, আহ, যে সকল ক্ষেত্রে আমাদের পরিবাহীটার কোনো রাসায়নিক চেঞ্জ আসতেছে, অর্থাৎ এখানে ইলেকট্রন গ্রহণ করবে, না হলে বর্জন করবে, অর্থাৎ জারণ বা বিজারণ ঘটার মাধ্যমে তাদের একটা চেঞ্জ আসবে, এবং এই চেঞ্জের মাধ্যমে সে তড়িৎ পরিবহনটা করবে। এই জন্য এটার নাম মানে এটার নাম দেওয়া হয়েছে তড়িৎ রসায়ন। অর্থাৎ তড়িৎ রসায়নের আলোচ্য বিষয় হচ্ছে ওই সকল তড়িৎ পরিবাহী যাদের একটা রাসায়নিক চেঞ্জ আসবে, অর্থাৎ যারা ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ, অর্থাৎ জারণ বিজারণের মাধ্যমে তড়িৎ পরিবহন করবে, সেই সকল পরিবাহী, এবং সেই পরিবাহী রিলেটেড বিষয়াবলী গুলোই আলোচনা করা হবে হচ্ছে তড়িৎ রসায়ন। ওকে, ক্লিয়ার? এখন আমি আগেই বলছি যে এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের পরিবাহী সম্পর্কে ভালো করে আইডিয়া নিয়ে যেতে হবে। কোন পরিবাহীগুলোর তড়িৎ রসায়নে মানে কেমিক্যাল চেঞ্জ ঘটে না, কোন পরিবাহীগুলোর কেমিক্যাল চেঞ্জ ঘটে, এইটা ভালো করে ক্লিয়ার হয়ে দেন হচ্ছে আমরা এই চ্যাপ্টারের যে মেইন বিষয়গুলো সেটা ক্লাস করতে যাব। তো যাই হোক, আজকে আমরা পরিবাহী নিয়ে একটু কথা বলবো। আমি এটা ক্লিন করে দিচ্ছি। পরিবাহীগুলো নিয়ে একটু আজকে আমরা কথা বলে নিই। তো পরিবাহী পদার্থকে আমরা তড়িৎ পরিবহন ক্ষমতার উপর মানে দুই ভাগে ভাগ করতে পারি। এক, পরিবাহী যারা তড়িৎ পরিবহন করে তাদেরকে তো আমরা পরিবাহী বলি। এই পরিবাহী পদার্থগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে পরিবাহী পদার্থগুলোকে, এই যে পরিবাহী, এটা দুই প্রকার। ঠিক আছে? এটা হচ্ছে দুই প্রকার। এক প্রকারে আমরা কি বলতে পারি, দেখো, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, ইলেকট্রনীয়, বা এটাকে ধাতব পরিবাহী বলে অনেক সময়, ধাতব পরিবাহী। ঠিক আছে? এটার কিন্তু কোনো রাসায়নিক চেঞ্জ ঘটবে না, আমি আগেই বলছি। অর্থাৎ যেগুলো ইলেকট্রনের স্থানান্তরের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, বা যেমন বিভিন্ন ধাতু আছে, সোডিয়াম, কপার, জিঙ্ক। ঠিক আছে? আচ্ছা, এরা যেমন কিছু অর্ধপরিবাহী আছে, সিলিকন, জার্মেনিয়াম, এরা কিন্তু এদের কোনো রাসায়নিক চেঞ্জ ঘটে না। যেমন তোমার বাসা বাড়িতে যে কপার তারটা আছে, এখানে ইলেকট্রনের ফ্লো ঘটতেছে, ইলেকট্রন এক প্রান্ত থেকে অপর প্রান্তে তোমার প্রবাহিত হচ্ছে, ফলে তড়িৎ প্রবাহিত হচ্ছে। কিন্তু এটা, এই কপার তারটা কিন্তু অন্য কোনো এলিমেন্টে বা অন্য কোনো উপাদানে বা অন্য কোনো পদার্থে কি তো তোমার পরিবর্তিত হয়, তা কিন্তু হয় না। তার মানে এদের তড়িৎ পরিবহনটা হয়, কিন্তু কোনো তোমার হচ্ছে যে কেমিক্যাল চেঞ্জ ঘটে না। ঠিক আছে? এটা একটা ভৌত পরিবর্তন। ওকে, আচ্ছা। আবার আরেকটা তড়িৎ বাহী আছে, সেটাকে আমরা বলি যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, বা এটাকে বলা হয় অনেক সময় আয়নিক পরিবাহী বলা হয়। আয়নিক আয়নিক পরিবাহী বলা হয়, পরিবাহী। সো এই দুই প্রকারের পরিবাহী নিয়ে আমরা আলোচনা করব। আর আগেই বলছি যে দেখো, এইখানে কিন্তু কোনো রাসায়নিক চেঞ্জ আসবে না, জাস্ট একটা ভৌত পরিবর্তন আসবে। এখানে ইলেকট্রনের স্থানান্তরের মাধ্যমে আমার তড়িৎ পরিবহনটা হবে, বাট এইখানে কিন্তু ইলেকট্রনের গ্রহণ হবে, বর্জন হবে, এবং এই গ্রহণ এবং বর্জনের মাধ্যমে আমার ওই পরিবাহীটা চেঞ্জ হয়ে অন্য একটা রাসায়নিক পদার্থে রূপান্তরিত হয়ে যাবে। তো এই জন্য এটাকে আমরা এই জায়গায় আলোচনা করব, অর্থাৎ সরি, তড়িৎ রসায়নের আলোচ্য বিষয় বেসিক্যালি এইটা।
অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রিলেটেড যে বিষয়গুলি আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের কথা বলবো। আমরা এই চ্যাপ্টারে এই বিষয়টা নিয়ে কথা বলবো না, তারপরেও আমরা এই পরিবাহিতা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে যাই, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সো আমরা এই ইলেকট্রনীয় পরিবাহীটাকে 3 ভাগে ভাগ করতে পারি। দেখো, একটা হচ্ছে, এটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে আমাদের সুপরিবাহী, সুপরিবাহী, আরেকটা হচ্ছে অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী, আরেকটা হচ্ছে সুপার পরিবাহী, সুপার পরিবাহী। এই 3 প্রকার। সো দেখো, আমাদের এই সুপরিবাহী আমরা সবাই জানি যারা অনেক বেশি তড়িৎ পরিবহন করে, কিন্তু একটু খেয়াল রাখবা যে সুপরিবাহী হোক, অর্ধপরিবাহী হোক, সুপার পরিবাহী হোক, এরা সবাই কিন্তু ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী, অর্থাৎ এদের কোনো কেমিক্যাল চেঞ্জ আসবে না। ঠিক আছে? অর্থাৎ একটা পদার্থ যখন তোমার ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে তখন তার কোনো রাসায়নিক চেঞ্জ আসে না, অর্থাৎ পদার্থটা চেঞ্জ হয়ে অন্য কোনো পদার্থে রূপান্তরিত হবে না। এখন সুপরিবাহীর মধ্যে আমরা যেমন আছে ধরো কপার, আমাদের সবচেয়ে বেশি আমরা বাসা বাড়িতে যেটা ইউজ করি কপার, হ্যাঁ, তারপরে ধরো সোডিয়াম ধাতু, তারপরে ধরো মার্কারি, হ্যাঁ, এগুলা। আচ্ছা, এই সুপরিবাহীর মধ্যে একমাত্র দেখো তরল ধাতু হচ্ছে আমাদের, এটা একটু মনে রাখবা, একমাত্র তরল ধাতু হচ্ছে তোমার হচ্ছে মার্কারি বা কপার, সরি মার্কারি বা তোমার পারদ, এটা হচ্ছে একমাত্র তরল তড়িৎ পরিবাহী, সুপরিবাহী। আচ্ছা, আরেকটা, আর নর্মালি সুপরিবাহী গুলা যেটা ধাতু আছে আমাদের, ধাতুরাই সুপরিবাহী হয়। ম্যাক্সিমাম যারা ভালো ধাতু তারাই হচ্ছে সুপরিবাহী হয়, আহ, বা ইলেকট্রনীয় পরিবাহী হয়। এই ইলেকট্রনিক বা পরিবাহীর মধ্যে একমাত্র তরল পরিবাহী হচ্ছে আমার পারদ, এটা একটু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। আর একটা আছে হচ্ছে তোমার কার্বনের একটা দেখো রূপভেদ আছে, আমরা সবাই জানি কার্বনের একটা রূপভেদ আছে, সেটা হচ্ছে কি গ্রাফাইট। ঠিক আছে? গ্রাফাইট নামে একটা আমাদের রূপভেদ আছে। এই গ্রাফাইটটা কিন্তু একমাত্র অধাতু হওয়া সত্ত্বেও ও কি করে, তড়িৎ পরিবহন করে। সো এই ইনফরমেশন গুলা, এটা কিন্তু আমরা জানি যে এটা কি, এটা হচ্ছে কার্বনের একটা রূপভেদ, এই কার্বনের একটা রূপভেদ, এটা কিন্তু একটা কার্বনের রূপভেদ। সো এই ইনফরমেশন গুলো মনে রাখবা যে গ্রাফাইট একমাত্র অধাতু হওয়া সত্ত্বেও সে সুপরিবাহী পদার্থ, এবং পারদ হচ্ছে একমাত্র তরল ধাতু যেটা তড়িৎ পরিবহন করে। তো ঠিক আছে, এই আর বাকি উদাহরণগুলো তো এইটা। এবং অর্ধপরিবাহীর উদাহরণ কিন্তু আমরা সবাই জানি, অর্ধপরিবাহীর উদাহরণটা হচ্ছে কি আমাদের ফিজিক্সে আমরা পড়ছি যে সিলিকন, ঠিক আছে, সিলিকন, জার্মেনিয়াম, সিলিকন, জার্মেনিয়াম, এই উদাহরণগুলো হচ্ছে আমাদের পরিবাহী পদার্থ। অর্থাৎ অর্ধপরিবাহী কেন? কারণ এই পদার্থগুলার তড়িৎ পরিবহন ক্ষমতা সুপরিবাহী থেকে একটু কম, ঠিক আছে, এবং রোধটা বেশি। সুপরিবাহীর যেটা হয় পরিবহন ক্ষমতাটা অনেক বেশি থাকে, রোধটা একটু কম থাকে, বাট তার তুলনায় অর্ধপরিবাহীটার পরিবাহিতা একটু কম, বাট রোধটা বেশি। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে অর্ধপরিবাহী। ঠিক আছে, এরপরে আসি আমাদের বিশেষ করে যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে সুপার পরিবাহী। ঠিক আছে, এই সুপার পরিবাহীটা কি, দেখো কিছু কিছু ধাতু আছে যাদের সংকর ধাতু, মানে দুই বা ততোধিক ধাতু মিলে সংকর তৈরি করা হয়েছে। এই সংকর ধাতুগুলো দেখা যায় যে একটা নির্দিষ্ট টেম্পারেচারে প্রচন্ড ভাবে তড়িৎ পরিবহন করে, একদম তাদের রোধ থাকে না বললেই চলে, রোধটা থাকেই না। ঠিক আছে, তো সেই পদার্থগুলোকে আমরা বলি সুপরিবাহী, মানে সরি সুপার পরিবাহী বা অতি পরিবাহী বলা হয়, এটাকে বাংলায় বলা হয় অতি পরিবাহী। ঠিক আছে, কি বলা হয়, অতি পরিবাহী। দেখো, তো এক নম্বর কথা মনে রাখবা যে এইটা সম্পর্কে আমরা একটু বিশেষ করে বেশি আলোচনা করব। এই সুপার পরিবাহীরা এটা কিন্তু একটা নির্দিষ্ট কোনো ধাতু না, এটা হচ্ছে বিভিন্ন ধাতুর সংকর। ঠিক আছে, যেমন আমাদের সংকর ধাতু আমরা চিনি কাঁসা, পিতল, ঠিক আছে, এরকম কপার এবং টিনের মিশ্রণ, এগুলো হচ্ছে সংকর ধাতু, অর্থাৎ দুই বা ততোধিক ধাতুর মিশ্রণটাকে আমরা সংকর বলি। তো এই সুপার পরিবাহীগুলো হচ্ছে সব ধাতুর সংকর। হ্যাঁ, যেমন আমি কিছু উদাহরণ দেই। আহ আরেকটা কথা মনে রাখবা যে সুপার পরিবাহীগুলো কিন্তু নর্মাল অবস্থায় খুব ভালো তড়িৎ পরিবহন করে না। কিছু কিছু ধাতু আছে যাদেরকে দুই বা ততোধিক ধাতু একত্রে মিক্সচার করে সংকর তৈরি করলে ওই সংকর ধাতুটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে, অর্থাৎ তাদের যে সন্ধি তাপমাত্রা আছে এই সন্ধি তাপমাত্রায় বা তার নিচে এরা খুব ভালো পরিবাহী হিসেবে কাজ করে, এবং এত বেশি ভালো তো পরিবাহী হিসেবে কাজ করে যে তাদের কোনো রোধ থাকে না বললেই চলে। ঠিক আছে, কিন্তু নর্মাল টেম্পারেচারে কিন্তু এটা সম্ভব না। আমি জাস্ট তোমাকে উদাহরণ দিয়ে দেখাই, যেমন এই সুপরিবাহীর মধ্যে, সরি সুপার পরিবাহীর মধ্যে আমাদের যেমন আছে তোমার হচ্ছে ধরো নিহোবিয়াম, আমি একটু কালো ব্ল্যাক দিয়ে লিখি একটু, যে নিহোবিয়াম, জার্মেনিয়াম, এটার নাম হচ্ছে নিহোবিয়াম, জার্মেনিয়াম। ঠিক আছে, আমি একটু বাংলায় লিখে দেই, নি নিহোবিয়াম, জার্মেনিয়াম। ঠিক আছে,
এইটা, এই পদার্থটার দেখো ওর যে সন্ধি তাপমাত্রা, ক্রিটিক্যাল টেম্পারেচার আমরা যেটাকে বলি সন্ধি তাপমাত্রা, সেটার ভ্যালু হচ্ছে 23.2 কেলভিন। ঠিক আছে, 2 কেলভিন, যেটাকে আমরা ডিগ্রি সেলসিয়াসে যদি কনভার্ট করি তাহলে হবে -249.8 ডিগ্রি সেলসিয়াস। তুমি কি ভাবতে পারতেছো যে তার মানে দেখো এইটা হচ্ছে একটা সংকর ধাতু, এবং এই সংকর ধাতুটা যখন তার ক্রিটিক্যাল টেম্পারেচারে রাখতে পারবো, যদি আমরা এই সংকর ধাতুটাকে তার ক্রিটিক্যাল টেম্পারেচারে রাখতে পারি, ঠিক আছে, ক্রিটিক্যাল টেম্পারেচার মানে হচ্ছে সন্ধি তাপমাত্রায় রাখতে পারি, সেটা কিন্তু দেখো কেলভিনে এত, কিন্তু ডিগ্রি সেলসিয়াসে যেটা আমরা নর্মালি তাপমাত্রাটাকে ডিগ্রি সেলসিয়াসে শুনে অভ্যস্ত, এই জন্য আমি ডিগ্রি সেলসিয়াসের ভ্যালুটাও এখানে লিখে দিলাম। সেই ডিগ্রি সেলসিয়াসের ভ্যালুটা হচ্ছে -249 ডিগ্রি সেলসিয়াস, যেখানে আমাদের শীতকালে আমাদের দেশে মোটামুটি 15-16 বা 20-এর কাছাকাছি টেম্পারেচার থাকে, আর সেখানে জিরোতে সব বরফ হয়ে যায়, আর সেখানে টেম্পারেচারটা হচ্ছে -249 ডিগ্রি সেলসিয়াস। যখন এই নিহোবিয়াম জার্মেনিয়াম এই সংকর ধাতুটাকে আমি এই -249 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অথবা তার নিচে তাপমাত্রায় নিতে পারবো, তখনই কেবলমাত্র এইটা সুপার পরিবাহীর মতো কাজ করবে। ঠিক আছে, অর্থাৎ এটার কোনো রোধ থাকবে না, এটা সুপার পরিবাহী হয়ে যাবে। কিন্তু দেখো এটা কিন্তু বাস্তবিক না। হ্যাঁ, আমরা এই পরিবাহীটাকে এই এই টেম্পারেচারে নেওয়া আমাদের জন্য অনেক দুঃসাধ্য ব্যাপার, যার কারণে এটাকে বাস্তবিক ক্ষেত্রে এখনো ওইভাবে ইউজ করা হয় না। ঠিক আছে, তবে এটা নিয়ে বিজ্ঞানীরা অনেক বেশি রিসার্চ করতেছে। হ্যাঁ, কিভাবে এটাকে নর্মাল টেম্পারেচারে ব্যবহার করা যায় সেটা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে, গবেষণা হচ্ছে। যদি সেটা বিজ্ঞানীরা সফলতা অর্জন করে, তখন কিন্তু আমাদের একটা বিদ্যুৎ মানে ক্ষেত্রে একটা কি বলবো বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। সো আশা করি সেটা তারা করতে পারবে। তবে আপাতত সেটা হয় নাই, বিকজ এখনো পর্যন্ত তাদের যে ক্রিটিক্যাল টেম্পারেচার, অর্থাৎ প্রত্যেকটা সংকর ধাতু যারা সুপার পরিবাহীর মতো কাজ করে, সুপার পরিবাহী আছে তারা কিন্তু নর্মাল অবস্থায় সুপার পরিবাহী না। তাদের যে ক্রিটিক্যাল তাপমাত্রা আছে, যার যার সন্ধি তাপমাত্রা আছে, সেই সন্ধি তাপমাত্রায় বা তার নিচে তারা কি করে, সুপার পরিবাহীর মতো কাজ করে। তো যেমন আমি এখানে নিহোবিয়াম জার্মেনিয়াম লিখছি, তার ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে কেলভিন স্কেলে আমার কত, 23.2 কেলভিন, এবং আমাদের যদি ডিগ্রি সেলসিয়াসে বলি তাহলে তাপমাত্রাটা হচ্ছে -249.8 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তোমরা একটু হিসাবটা ক্লিয়ার করে নিও, অর্থাৎ এখান থেকে 273 বাদ দিলে মানটা পাবা, এটা হিসাবটা ঠিক আছে কিনা একটু দেখে নিও। ওকে, আচ্ছা, এরপরে দেখো যে আমরা আরো কিছু উদাহরণ দিতে পারি সুপার পরিবাহীর, যেমন আমরা লিখতে পারি যে দেখো এটা হচ্ছে ইরেথ্রিয়াম বেরিয়াম কপার সালফেট, এই যে YBA2CU2O7, এটার নাম হচ্ছে ইরিথ্রিয়াম। আমি বাংলা একটু লিখে দেই, ইরিথ্রিয়াম, ইরিথ্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড, সরি কপার অক্সাইড, কপার অক্সাইড। দেখো, ইরিথ্রিয়াম বেরিয়াম বেরিয়াম কপার অক্সাইড, যেটা সংকেত হচ্ছে YBA2CU2O7। এইটার ক্রিটিক্যাল টেম্পারেচার বা সন্ধি তাপমাত্রা হচ্ছে তোমার হচ্ছে 90 কেলভিন। 90 কেলভিন, যেটাকে আমরা ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করলে মানটা পেয়ে যাব হচ্ছে তোমার হলো -180, যেটা মাইনাস মাইনাস 180 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচার, অর্থাৎ এই যে আমার সুপার পরিবাহীটা নিহোবিয়াম জার্মেনিয়াম, এটা কিন্তু আমার নর্মাল অবস্থায় সুপার সুপার পরিবাহী না। এটার তাপমাত্রা যখন আমি -249 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব, অথবা আমার এই যে ইরিথ্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড, এটা টেম্পারেচার যখন আমি -180 ডিগ্রি সেলসিয়াস বা 90 কেলভিনে নিয়ে যাব, তখন তারা অনেক বেশিও ভালো পরিবাহী হিসেবে কাজ করবে। ভালো পরিবাহী মানে একদম রোদ শূন্যের কোটায় চলে যাবে, সুপার পরিবাহী হিসেবে কাজ করবে, বাট এটা নর্মাল অবস্থায় না। সো আগেই বলছি বিজ্ঞানীরা প্রতিনিয়ত রিসার্চ করতেছে কিভাবে এটাকে নর্মাল টেম্পারেচার ইউজ করা যায়। আচ্ছা, এটার আরো উদাহরণ আছে। তোমাদের পরীক্ষার জন্য যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিই, এই নামগুলো মনে রাখবে, একটু নামগুলো মনে রাখার দরকার নাই, সংকেতটা মনে রাখবা, বিকজ বলতে পারে যে নিচের কোনটি তোমার সুপার পরিবাহী বা অতি পরিবাহী। এই যে নিহোবিয়াম জার্মেনিয়াম NV3GE অর্থাৎ জার্মেনিয়াম, আর এখানে হচ্ছে YBA2CU2O7 অর্থাৎ ইরিথ্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড। এটা নামগুলা আমি খুব বেশি দরকার নাই, বাট আমি লিখে দিছি, তোমার লাগতে পারে। এবং আরো কিছু মনে রাখবা যে এইটার তোমার ক্রিটিক্যাল টেম্পারেচারটা কত, সেটা ডিগ্রি সেলসিয়াসও মনে রাখবা, কেলভিনও মনে রাখবা। কেলভিনেরটা মনে রাখাটা ইজি, কেলভিনেরটা থেকে তুমি 273 বাদ দিলে এই মানটা পেয়ে যাবা, আর এটার হচ্ছে 90 কেলভিন। এবং আরো এখানে আমার কিছু উদাহরণ দিচ্ছি আমরা, যেমন ধরো অ্যালুমিনিয়াম ডাইবোরেট, এবং তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম ডাইবোরেট, এই পদার্থগুলোও আমার
সুপার পরিবাহী হিসেবে কাজ করে। ঠিক আছে, সো এই বিষয়গুলো একটি উদাহরণগুলো মনে রাখবা। আর এই যে আমার খুব বেশি এগুলার ক্রিটিক্যাল টেম্পারেচার খুব বেশি দরকার নেই, এই দুইটার মনে রাখলেই ইনাফ, এই দুইটার মনে রাখলেই চলবে। ঠিক আছে, এই হচ্ছে আমার ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে যা যা বিষয় জানা দরকার ছিল আমি সেটা কিন্তু বলে দিলাম, এটা এমসিকিউ এর জন্য। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের যেটা আলোচ্য বিষয় এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি আমাদের যেটা জানতে হবে, আমি আগেই বলছি যে এই চ্যাপ্টার তড়িৎ রসায়নে আমরা সবচেয়ে বেশি কথা বলবো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহী নিয়ে। এখন আমরা একটু এটা নিয়ে কথা বলবো। সো আমি একটু বোর্ডটা ক্লিন করে দেই। আমরা এখন এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ে একটু কথা বলবো। দেখো, তো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীটা কি, আমি আগেই তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে কিন্তু রাসায়নিক পরিবর্তনটা ঘটবে। ইলেকট্রনের বা ধাতব পরিবাহীর ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটে না, জাস্ট আমার ইলেকট্রনের ফ্লো হওয়ার মাধ্যমে তড়িৎ পরিবহন করে। বাট এখানে কিন্তু আবার কি ঘটবে, তড়িৎ রাসায়নিক পরিবর্তন ঘটবে একটা। ঠিক আছে, অর্থাৎ এখানে জারণ ঘটবে, বিজারণ ঘটবে, ইলেকট্রনের আদান প্রদান হবে, ফলে টোটাল পদার্থটাই চেঞ্জ হয়ে অন্য পদার্থে রূপান্তর হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, আমি যদি বলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, অর্থাৎ যে সকল পদার্থ মানে আয়নিক যৌগ যারা যারা আমাদের আয়নিক যৌগ, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই ধরনের আয়নিক যৌগ যারা আছে, এই আয়নিক যৌগগুলা কিন্তু নর্মাল অবস্থায় তড়িৎ পরিবহন করে না। তোমরা যারা 19 থেকে পড়ে আসছো জানো যে আয়নিক পরিবহন পদার্থগুলা নর্মাল অবস্থায় তড়িৎ পরিবহন করে না, বাট এটা গলিত অবস্থায় বা তোমার হচ্ছে যে বিগলিত অবস্থায় বা জলীয় দ্রবণ অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, আচ্ছা, এই তড়িৎ পরিবহন করার সময় কিন্তু এদের ইলেকট্রন হয় ত্যাগ করে, না হলে গ্রহণ করে, একটা রাসায়নিক পরিবর্তন ঘটে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে যে সকল পদার্থ, যে সকল আয়নিক যৌগ, যে সকল আয়নিক যৌগ বা অন্যান্য যৌগ যারা হচ্ছে তোমার তড়িৎ দ্রবীভূত অবস্থায় বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং যাদের একটা রাসায়নিক পরিবর্তন ঘটে, ওই সকল পরিবাহীগুলোকে আমরা বলি তোমার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। তাহলে তড়িৎ বিশ্লেষ্য বিশ্লেষ্য পরিবাহী, পরিবাহী এটা দুই প্রকার হবে আমাদের, দুই প্রকার। একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে দুর্বল। ঠিক আছে, একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এই সবল তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কে কে আছে দেখো, নর্মালি যাদের তড়িৎ তোমার হচ্ছে দ্রবীভূত হওয়ার ক্ষমতা বা বিশ্লেষিত হওয়ার ক্ষমতা অনেক বেশি, মোটামুটি 70 to 80%, 70 থেকে 80% কি হয়, বিয়োজিত হয়। হ্যাঁ, যেমন কারা, সকল আয়নিক যৌগ, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে, তীব্র অ্যাসিড যারা আছে HCl অ্যাসিড, হ্যাঁ, সালফ্রিক অ্যাসিড, তারপরে তোমার হচ্ছে তীব্র ক্ষার যেমন আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এই যে পদার্থগুলা, এই পদার্থগুলা কিন্তু অনেক বেশি তীব্র এবং এদের জলীয় দ্রবণে কিন্তু এরা অনেক বেশি বিয়োজিত হয়। যে সকল পদার্থ জলীয় দ্রবণে অনেক বেশি বিয়োজিত হয় ওই সকল পদার্থকে আমরা বলি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, আচ্ছা, এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিভাবে তড়িৎ পরিবহন করে এটা আমি অন্য একটা ক্লাসে দেখাবো। আপাতত মনে রাখো যে এদের যখন আমি কি করব, যে সোডিয়াম ক্লোরাইড, যেমন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তৈরি করলে আমাদের এটা আয়নিত হয়ে যাবে, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাসে আয়নিত হয়ে যাবে। এই আয়নগুলা ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের মাধ্যমে তড়িৎ পরিবহন সৃষ্টি করবে। ফলে দেখো সোডিয়াম ক্লোরাইড এটা যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন কিন্তু ও সোডিয়াম হয়ে যাবে, আর এটা এই ক্লোরিন যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে তখন কিন্তু সে ক্লোরিন হয়ে যাবে। সো ক্লোরিন হয়ে যাবে। এই যে ছিল সোডিয়াম ক্লোরাইড, সেখান থেকে সোডিয়াম আসলো, ক্লোরিন গ্যাস আসলো, অর্থাৎ এদের কিন্তু ইলেকট্রন ত্যাগ করছে, গ্রহণ করছে, তখন তড়িৎ পরিবহন করছে এবং একই সাথে তাদের একটা চেঞ্জ আসছে, একটা পদার্থ থেকে আর এক পদার্থ হয়ে গেছে। এই যে একটা কেমিক্যাল চেঞ্জ আসলো এবং ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ করার মাধ্যমে তড়িৎ পরিবহন করলো, এই জন্য এদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অর্থাৎ বিশ্লেষিত হবে, আয়নিত হবে, তখন তারা তড়িৎ পরিবহন করবে। ঠিক আছে, তো আমি আগেই বলছি এটা দুই প্রকার হয়। তোমার একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। সবল তড়িৎ বিশ্লেষ্য তুমি কেমনে চিনবা, সবল তড়িৎ বিশ্লেষ্য তুমি কেমনে চিনবা, সেটা হচ্ছে যে যারা আয়নিক যৌগ, ভালো আয়নিক যৌগ, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, আবার তীব্র অ্যাসিড যারা আছে লাইক তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফ্রিক অ্যাসিড, তীব্র ক্ষার যারা আছে, এরা এরা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। আর দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কারা হবে, যেমন ধরো যে আমাদের যে জৈব অ্যাসিড গুলো আছে, মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, তারপরে কিছু অ্যাসিড আছে এইচএফ অ্যাসিড, ঠিক আছে, এইচএফ, হ্যাঁ এগুলা এইচএফ, তারপরে ধরো মিথানোয়িক, ইথানোয়িক অ্যাসিড, COOH, এই অ্যাসিড গুলার মানে পাতলা দ্রবণ যেগুলা, সেগুলো হচ্ছে আমার দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ইউজ হয়।
ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের, আমরা পরিবাহী সম্পর্কে একটু জানলাম, যে ইনফরমেশন গুলো তোমাদের জন্য খুবই দরকার সেটুকুই আমি দিছি। আহ, পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই তড়িৎ বিশ্লেষ্যগুলোকে কিভাবে ইউজ করা হয়, তড়িৎ বিশ্লেষ্যের আরো অনেক ঘটনা, অনেক বেশি, অনেক বৈশিষ্ট্য নিয়ে আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে ক্লাসগুলো আপলোড করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ।